সো আমি অলরেডি এই ডিভাইসটার উপর একটা পোস্ট করেছিলাম। আসলে পাওয়ার ইনভার্টার হচ্ছে এটা এবং 1000 ওয়াটের হচ্ছে এর গাইড স্পেসিফিকেশন লেখাই থাকে এবং এটা মূলত 12 ভোল্ট থেকে 220 ভোল্ট পর্যন্ত হচ্ছে এসি তৈরি করে। মূলত এটার কাজই হচ্ছে 12 ভোল্টকে 220 ভোল্টে ইনভার্ট করা, এই কারণে এটাকে ইনভার্টার সার্কিট বলা হয় এবং এটার যে ব্র্যান্ড সেটা হচ্ছে পাওয়ার ইনভার্টার। তবে আমি রিকমেন্ড করব, আমার এক ভাইয়ের সাথে কথা বললাম, এটা নিয়ে লম্বা সময় কথা হলো এবং সে বলল যে জংফা নামে হচ্ছে আরেকটা ব্র্যান্ড আছে ইনভার্টারের, সেটা সে ব্যবহার করেছে, এটা থেকে সে ওইটাই বেটার পারফরমেন্স পেয়েছে। সো এগুলো হচ্ছে আপনার পিওর সাইন ওয়েভ দেয় না, ঠিক আছে, এগুলো হচ্ছে মডিফাইড সাইন ওয়েভ তৈরি করে। সো এই ডিভাইসগুলো অনেকটা কাছাকাছি হয়। তো জংফা যেটা সেটার পারফরমেন্স এটা থেকে বেটার। সো কেউ যদি পারচেস করেন আপনি সেটা পারচেস করতে পারেন, যদি দারাজে অ্যাভেলেবেল থাকে তাহলে অবশ্যই আমি সেগুলোর বাই লিঙ্ক দিয়ে দেবো। এবং আরেকটা প্রোডাক্ট রিকমেন্ডেড করেছে, সেটা হচ্ছে আমি চেষ্টা করবো সেটারও বাই লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার। এবং এটা আসলে 100% রিকমেন্ড করবো না, এটা আমি কিনেছিলাম 1200 প্লাস সামথিং প্রাইস ছিল ওই সময়, সেটা কম ছিল, এখন কিন্তু এটার প্রাইস অনেক বেড়ে গেছে, কোথাও কোথাও দেখলাম 1500-1600, মানে যা যেরকম প্রাইস দিতে পারছে বর্তমানে এরকম একটা অবস্থা তৈরি হয়েছে। গরম পড়লেই হচ্ছে এইসব প্রোডাক্টের প্রাইস অনেক মানে আকাশ ছুঁয়ে যায়, এত প্রাইস বেড়ে যায়। সো এটা হচ্ছে রিকমেন্ড তাদেরকে করবো যারা কিনা আমার মতো লাইট ওয়েট কাজের জন্য ব্যবহার করতে চাচ্ছেন। যেমন আমি চাচ্ছিলাম যে আমার মোটামুটি স্টুডিওটা হচ্ছে যে লাইটগুলো আছে সেই স্টুডিওর লাইটগুলো যেন আমি কভার করতে পারি বিদ্যুৎ চলে গেলে, সেটার জন্য। তবে এই মুহূর্তে আমার কাছে আসলে বড় কোনো ব্যাটারি নাই। সো এটার সাথে হচ্ছে আপনারা অবশ্যই বড় ব্যাটারি ব্যবহার করবেন। আপনারা চাইলে 100 এম্পিয়ার, 120 এম্পিয়ার বা 150-200 এম্পিয়ারের ব্যাটারিও এর সাথে ব্যবহার করতে পারবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আউটপুট কিন্তু ম্যাক্সিমাম আপনারা 500 ওয়াটের বেশি পাবেন না। এটার 1000 ওয়াট রিকমেন্ড করলেও আসলে 1000 ওয়াট পাওয়া যায় না। তবে আগেই বলে দিচ্ছি এটা কিন্তু পিওর সাইন ওয়েভ না। সো এটা আপনার বাসাবাড়ির ডিভাইসের জন্য 100% যে ভালো তা না, আবার খুব যে খারাপ তাও না। এগুলো দিয়ে কাজ চালানো যায়, যে লাগানোর সাথে সাথে ডিভাইস নষ্ট হয়ে যাবে এরকম কোনো কিছু হয় না। সো একদিক থেকে ভালো, আবার ভালো খারাপ মিলিয়ে আমার কাজ হচ্ছে প্রোডাক্টের ভালো খারাপ দুইটা দিক আপনাদের সাথে শেয়ার করা। সো প্রথমেই শেয়ার করে দিলাম এবং প্রাইসটা হচ্ছে ভিডিও ডিসক্রিপশনেই পাবেন। আমি যদি এটার বাই লিঙ্ক পাই, কেননা এগুলো আসলে অ্যাভেলেবেল থাকে না সবসময়, বাই লিঙ্ক পেলে আমি অবশ্যই আপনাদের সাথে ভিডিও ডিসক্রিপশন বক্সে শেয়ার করব। আর এটার বক্সটা খোলার পর হচ্ছে আপনারা এখানে একটা কেবল পাবেন। সো দেখতে পাচ্ছেন বেশ মোটা সোটা কেবল দেওয়া আছে কানেক্টরের সাথে, তার মানে হচ্ছে আপনি এগুলোকে অনায়াসে বড় যে ব্যাটারিগুলো আছে সেগুলোর সাথে ব্যবহার করতে পারবেন। এবং আমি এই ভিডিওতে হচ্ছে টেস্ট করব আমার যে পাওয়ার গার্ডের নতুন একটা ব্যাটারি নিয়েছি, তো এই ব্যাটারিটা দিয়ে টেস্ট করব। এটা একেবারেই রিকমেন্ডেড না, অ্যাটলিস্ট 30 এম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা উচিত, 30 থেকে 40 বাইরে উপরে। আর এটা হচ্ছে রিকমেন্ডেড না এই কারণে হচ্ছে আমি যখন বেশি লোড দিয়ে ফেলবো তখন কিন্তু এই ব্যাটারি আপনার তেমন একটা ব্যাকআপ দিবেই না। তারপর আমরা চেষ্টা করবো আমার স্টুডিওর যে লাইটগুলো আছে, বেশ অনেকগুলো লাইটই তো আমি ব্যবহার করি, সো আমরা সেগুলোকে একটু টেস্ট করে দেখবো যে আসলে এই ব্যাটারিটা দিয়ে আমরা ব্যাকআপ পাচ্ছি কিনা। আর এই তো গেল, এগুলো হচ্ছে কানেক্টর, এই দুইটা হচ্ছে আপনার ব্যাটারির দুইটা ক্লিপের সাথে পজিটিভ নেগেটিভ কানেক্ট করবেন। সো হেভি স্ট্রং, তো আমার কানেক্টরগুলো পছন্দ হয়েছে এবং তারগুলো কোয়ালিটি বেশ ভালো। আর এখানে হচ্ছে এই কানেক্টর দুইটা যাবে আমাদের ইনভার্টারের মধ্যে। আর এ হচ্ছে আমাদের ইনভার্টার, পাওয়ার ইনভার্টার, এবং 1000 ওয়াট রিকমেন্ডেড করলে আমি বারবারই বলছি 1000 ওয়াট কিন্তু এর থেকে পাবেন না। এবং এখানে লেখা আছে ডিসি 12 ভোল্ট থেকে এসি 220 ভোল্ট। এই ভিডিওতে এটাকে খুলে এর ইন্টারনাল কি রয়েছে সেটাও আমরা দেখে ফেলবো, অর্থাৎ এক ভিডিওতে কভার করবো, তাই ভিডিওটা একটু লম্বা হবে। রিকোয়েস্ট করবো ভিডিওটা আপনারা প্রথম থেকে একটু শেষ পর্যন্ত কষ্ট করে দেখেন, অনেক বেশি ইনফরমেশন পাবেন। আর এই যে কানেক্টরগুলো এগুলোকে হচ্ছে এভাবে খোলা যায় এবং এর পিছনে একটা 12 ভোল্টের ছোট্ট ফ্যান রয়েছে, তো এটাও দেখবো এটা আসলে 12 ভোল্টের নাকি 6 ভোল্টের ফ্যান, এটাও চেক করবো। আর সামনের দিকে হচ্ছে আপনার একটা সুইচ রয়েছে, আর একটা হচ্ছে গ্রিন বাতি আর একটা হচ্ছে রেড বাতি। আর এখানে হচ্ছে আমরা আউটপুট নেওয়ার জন্য আমাদের একটা সকেট দেওয়া আছে, সামনের অংশটা টিনের, পিছনেরটাও মেবি মানে মেটাল জাতীয় পদার্থ, আর হচ্ছে উপরেরটা প্লাস্টিক। ওকে, সো এখন হচ্ছে এই যেগুলোকে খুলে এইভাবে আমরা আমাদের যে ব্যাটারি কানেক্টরটা আছে সেটাকে কানেক্ট করে ফেলবো। সো এখানে খেয়াল রাখবেন কালোর সাথে কালো, একটা ওয়াশার হচ্ছে নিচে আর একটা ওয়াশার হচ্ছে উপরে দিব আমরা। দেওয়ার পর হচ্ছে উপরে যে কানেক্টরটা এটাকে এভাবে ঘুরিয়ে লাগিয়ে ফেলবেন এবং কানেকশনগুলো চেষ্টা করবেন মজবুতভাবে দেওয়ার। এবং এই ডিভাইসটা ভালো না খারাপ সেটাও চেক করি নাই, আপনাদের সাথে শেয়ার করব বলে। সো এখন যদি এই প্রোডাক্ট খারাপও হয় আমি রিটার্ন করতে পারবো না, কেননা এটার মেয়াদ অলরেডি শেষ হয়ে গেছে। সো তারপর দেখা যাক, আমরা কানেক্ট করে ফেলি। এরপর লাল যে কানেক্টরটা আছে এটা হচ্ছে আমরা ব্যাটারির পজিটিভের সাথে কানেক্ট করব, আর কালো ক্লিপটাকে হচ্ছে ব্যাটারির নেগেটিভের সাথে। এখন যদি সুইচটাকে অন করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সবুজ রঙের বাতি কিন্তু জ্বলে আছে। সো এটার মধ্যে কিন্তু কোনো চার্জার সেকশন নাই যে আপনি এটাকে দিয়ে হচ্ছে আপনি ব্যাটারিকে চার্জ দিবেন। এর জন্য অবশ্যই আপনাকে আলাদা চার্জার কিনতে হবে বা আলাদা চার্জার সিস্টেম তৈরি করে নিতে হবে। এবং এটার ফ্যানটা এখন শব্দ করছে।
সো আপনারা হয়তো শব্দটা পাচ্ছেন। সো এটা ফ্যানের শব্দ হচ্ছে, মোটামুটি খারাপ না, ভালোই শব্দ আছে এটা ফ্যানের শব্দ হচ্ছে। সো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে অবশ্যই আপনাকে একটা চার্জার তৈরি করে নিতে হবে। আপনি চাইলে ট্রান্সফরমার দিয়ে তৈরি করে নিতে পারেন অথবা অ্যাডাপ্টার ব্যবহার করতে পারেন, অর্থাৎ রিকমেন্ড করবে আপনার ব্যাটারি যেরকম ব্যবহার করবেন সেই ধরনের একটা চার্জার কিন্তু আপনার সেই ব্যাটারির জন্য অবশ্যই প্রয়োজন হবে। এটার কাজ শুধু এই 12 ভোল্ট থেকে এটাকে 220 ভোল্টে কনভার্ট করা। তো এখন হচ্ছে আমরা এটাকে লোড দিয়ে দেখবো যে আসলে এটা কিরকম পারফর্ম করে সে বিষয়টা। আমাদের ইনভার্টার, এবং এই ইনভার্টারের সাথে হচ্ছে এই আমার মাল্টি প্লাগের সাথে হচ্ছে মোটামুটি অলমোস্ট সমস্ত যে ডিভাইস আছে সেগুলোকে কানেক্ট করা যায়। সো এই পাশে একটা সব বক্স আছে, আর এই পাশে হচ্ছে একটা রিং লাইট এবং এটার সাথে একটা আমব্রেলা লাগানো আছে, আর নিচে আরেকটা লাইট রয়েছে এবং ওই পাশে আরেকটা ছোট্ট লাইট আছে। এবং সমস্ত বিষয়গুলো কিন্তু আমার এই রুম থেকে হচ্ছে ওই একটা মাল্টিপ্লাগ থেকে লাইন দেওয়া। এবং আরেকটা বিষয় হচ্ছে এখানে আমার একটা এয়ার কুলার আছে ভিশনের। সো এইটাকেও আমরা একত্রে সবগুলোকে লাইন দিয়ে দেখি আসলে আমাদের এই ছোট্ট ব্যাটারি এই ইনভার্টার দিয়ে আউটপুট দিতে পারে কিনা। সো কিছুটা হয়তো সে কি ভাব দেখতে পাচ্ছেন, কারণ আমি স্মার্টফোন দিয়ে হচ্ছে রেকর্ডটা করছি এখন আপনাদের আসলে লাইভ সমস্ত বিষয় দেখানোর জন্য। সো আমরা এটাকে একটু কানেক্ট করে নিচ্ছি, অর্থাৎ আমরা আউটপুটে এই মাল্টির লাইনটাকে কানেক্ট করে দিচ্ছি। ওকে ফাইন, এখন বিসমিল্লাহ বলে হচ্ছে আমরা সুইচটাকে অন করে দেই। আমাদের এইখানে সব বক্স জ্বলছে পারফেক্টলি। সো কিছুটা একটু বাড়িয়ে দিচ্ছে। সো আর ওই পাশে ওই লাইটটাও ভালো মতোই জ্বলছে, এবং এই পাশে আমাদের যে এয়ার কুলার সেটাও অন হয়ে গেছে। যে এয়ার কুলারটা অন করি, সো ফুল পাওয়ার দিতে পারছে না এয়ার কুলার অন করার পর, আমরা এটাকে অফ করে দিচ্ছি। সো এয়ার কুলারের মোটামুটি ভালোই পাওয়ার। সো এটা ছাড়া আমরা মোটামুটি লাইটগুলো ভালো মতোই জ্বলছে, এবং আমরা যদি এই লাইটটাকে অন করে দিই তো মোটামুটি সব লাইট জ্বলছে। সো দেখতে পাচ্ছেন, এবং লাইটগুলো মোটামুটি ব্লিঙ্ক করছে। সো এই পাশে যে রিং লাইট এটা ভালো মতোই জ্বলছে, এবং দেখতে পাচ্ছেন লাইটগুলো মোটামুটি ভালোভাবেই, এলইডি লাইটটাও জ্বলছে। সো একটা বিষয়, আমার সব বক্সও কিন্তু আলো ব্লিঙ্ক করছে, এবং আমাদের ওই যে ল্যাম্পটা আছে ওটাও কিন্তু আলো কিছুটা ব্লিঙ্ক করছে। অর্থাৎ এই যে ব্যাটারিটা, আসলে ব্যাটারির প্রপার যে এম্পিয়ারটা দরকার সেটা কিন্তু আমাদের দিতে পারছে না। তো এখন আমরা আরেকটা টেস্ট করব, সেটা হচ্ছে এটার যে ইনপুট সেকশনটা, আমরা এখানে একটা এসএমপিএস দিয়ে লাইন দিয়ে দেখবো যে আমাদের সমস্ত ডিভাইস চলে কিনা। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমি এসএমপিএসটা কানেকশন করেছি, এবং আমাদের এই এসএমপিএসটা বা এই পাওয়ার সাপ্লাইটা হচ্ছে 10 এম্পিয়ার, 12 ভোল্ট 10 এম্পিয়ার হচ্ছে আউটপুট দিতে পারে। এবং এইখানে হচ্ছে ইনভার্টারের সাথে দেখেন এই যে ক্লিয়ার কানেকশন, জাস্ট পজিটিভের সাথে পজিটিভ, আর এখান থেকে হচ্ছে 220 ভোল্ট সাপ্লাই দিচ্ছি। যেহেতু এই ছোট ব্যাটারির জন্য আসলে এই ইনভার্টার না, এটা আমরা বুঝে গেছি যখন কিনা আমরা বাতিগুলোকে কানেকশন করছি সেগুলো কিন্তু বেশ ব্লিঙ্ক করছিল এবং স্টেবল থাকছিল। এটার মেইন কারণ হচ্ছে এটার যে এম্পিয়ার দেওয়ার আউটপুট দেওয়া দরকার সেই পরিমাণ এম্পিয়ার কিন্তু সে আউটপুটে দিতে পারছিল না, এবং আমাদের যে এয়ার কুলার সেটা কিন্তু প্রপার রান হচ্ছিল না। যখন এটা রান করেছি সো আমাদের ব্যাটারি হচ্ছে এম্পিয়ার সাপ্লাই দিতে পারছে না। সো এখন দেখা যাক এসএমপিএস দেওয়ার পরে কি হয়। এতে আমাদের আউটপুটটা যাচাই করা হবে যে এই ইনভার্টারটা আসলে কতটুকু আউটপুট দিতে পারে। সো এখন অন করি। সো এখন দেখেন, এখন কিন্তু আমার সব বক্স ওই পরিমাণ ব্লিঙ্কেও নাই, কোনো ব্লিঙ্কই নেই, একদম স্টেবল অবস্থায় আছে, এবং রিং লাইটও খুব ভালো স্টেবল আলো দিচ্ছে। এবং আমাদের পিছনে যে লাইটটা ব্লিঙ্ক করছিল, টেবিল ল্যাম্প যেটা, সেটাও কিন্তু পারফেক্টলি এখন জ্বলছে, একদম পূর্ণ আলোতে জ্বলছে। এবং এই লাইটটা অফ, আমরা এটাকে অন করে দিই। সো এই লাইটটা অন হয়ে গেছে। এখন ফাইনাল যেটা টেস্ট, এটা হচ্ছে আমরা এটাকে পাওয়ার দিয়ে দেখি কি হয়। সো এটাকে পাওয়ার দেওয়া মানে সব বন্ধ হয়ে গেছে, আমরা আবার অফ করে দিই, আবার অন করি। এটা আমাদের হচ্ছে এয়ার কুলারের মতো বড় লোডকে সাপোর্ট করতে পারছে না, এবং এটা সাউন্ড করছে। সো আমরা এটা রিক্স আর না নেই, আমরা এটাকে অফ করে দিই। ওভারঅল কিন্তু আপনারা এখন একটা আমার অপিনিয়ন জানতে চাইবেন, আমি জানি, সেটা হচ্ছে আমার সফট বক্সে কিন্তু 5টা লাইট থাকে, 5টা লাইট এলইডি লাইটই, কিন্তু এক একটা প্রায় 20 ওয়াটের কাছাকাছি হচ্ছে এক একটা লাইট ব্যবহার করা হয়েছে, অর্থাৎ 18 ওয়াটের। কিন্তু আপনারা জানেন বাতিগুলো কিন্তু 18 ওয়াটের বেশি নেয়, যদিও 18 ওয়াট বলে এরা বিক্রি করে। সো দেখা গেছে 20 ওয়াট ধরে যদি নেই তাহলে হচ্ছে ওইখানে 100 ওয়াট আছে, এবং ওভারঅল সব মিলিয়ে 300 ওয়াটের মতো আমি সাপ্লাই দিয়েছি। এবং যেহেতু আমার এয়ার কুলারটা কানেক্টেড ছিল, তো এয়ার কুলার না চলা অবস্থা কিন্তু বেশ কিছু সে পাওয়ার নিজের ভিতরে নিয়ে নিয়েছে। সো সেই হিসেবে বলবো আপনারা 400 থেকে 500 ওয়াট, এবং আপনি যদি আপনার বাসায় ব্যবহার করতে চান সেক্ষেত্রে একটা ফ্যান, 2টা লাইট আপনি ব্যবহার করতে পারেন, 18 ওয়াট বা 20 ওয়াটের 2টা বা 3টা লাইট ব্যবহার করতে পারেন, কিন্তু একটা ফ্যান আপনি অনায়াসে চালাতে পারবেন। এবং অবশ্যই ব্যাটারির এম্পিয়ার বেশি হতে হবে। আমার মতো এরকম ছোট ব্যাটারি দিয়ে কিন্তু ট্রাই করবেন না। ছোট ব্যাটারির জন্য হ্যাঁ ট্রাই করা যাবে, সেটা হচ্ছে এই ধরনের একটা ব্যাটারি দিয়ে হচ্ছে আপনি জাস্ট 2-3টা লাইট জ্বালালেন, সেটা আপনি মোটামুটি আধা ঘন্টা 40 মিনিট
মিনিটের মতো একটা ব্যাকআপ পেলেন, লাইটের জন্য পারফেক্ট। বা আপনার ছোট যে এখনকার হাই পাওয়ারের যে ফ্যানগুলো পাওয়া যায় ওগুলো খুব কম ওয়াটের হয়, 10 ওয়াট 15 ওয়াটের হয়, সেগুলো আপনি চাইলে ব্যবহার করতে পারবেন। আই থিঙ্ক 400 ওয়াটের মধ্যে বা 500 ওয়াটের মধ্যে সীমাবদ্ধ থাকবেন। 500 ওয়াটের উপরে তো ক্রস করবেই না, বরং 400 ওয়াটটা পারফেক্ট। সো আই থিঙ্ক এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। এখন হচ্ছে আপনারা অবশ্যই যারা ব্যবহার করছেন, কে কত ওয়াটের ব্যবহার করছেন, কি ব্যবহার করছেন, এই ডিভাইসটা যদি কেউ ব্যবহার করে থাকেন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন, কারণ আমি কিন্তু আমার অপিনিয়নটা ইনস্ট্যান্ট দিচ্ছি। এবং আপনারা যারা আছেন ব্যবহার করছেন, তারা আমার থেকে এক্সপিরিয়েন্স, তারা যদি কমেন্টে শেয়ার করেন তাহলে অন্যান্য যারা আছেন কমেন্ট পড়েন তারাও কিন্তু এটা সম্পর্কে সঠিক তথ্যটা পাবে। সো তাদের জন্য অবশ্যই কষ্ট করে প্রিয় ভাইয়েরা আপনারা একটু কমেন্ট সেকশনে লিখে দিবেন যে আপনার এক্সপিরিয়েন্স এই ইনভার্টারের উপরে কি, ভালো খারাপ যে কোনো কিছু লিখতে পারেন, কারণ আমি এটা বিক্রিও করছি না এবং এটা আমার নিজের তৈরি কোনো প্রোডাক্টও না। ওকে, তো এখন হচ্ছে আমরা খুলবো। আগে হচ্ছে আমরা কানেক্টরগুলোকে খুলে ফেলি। একে একে এর চারপাশে যত নাট আছে সেই নাটগুলোকে হচ্ছে এখন খোলা শুরু করে দিব। একে একে আমরা আগে নাটগুলোকে খুলবো। আমাদের মোটামুটি সামনের যে পার্ট সেটা খুলে চলে আসছে। সো পিছনে অনেকগুলো স্ক্রু আছে এবং সাইডেও আছে। সো আমরা সব খুলবো। আমাদের এই ফ্যানটাকে খুলে নিতে হবে। সো এ হচ্ছে আমাদের যে ব্যাটারি টার্মিনাল অর্থাৎ কানেক্টর টার্মিনাল সেগুলো। সো আমরা এটাকে খুলে ফেলেছি এবং এই পাশের অংশ মোটামুটি এই যে উপর থেকে খুলে চলে আসছে। সো ভালোই হয়েছে। সো এটা হচ্ছে উপরের পার্ট, আমরা এটাকে পাশে রাখছি। এই হচ্ছে ফ্যান এবং এইখানে যে ফ্যানটা ব্যবহার করা হয়েছে ডিসি 12 ভোল্ট অর্থাৎ 12 ভোল্টের হচ্ছে এখানে কুলিং ফ্যানটা ব্যবহার করা হয়েছে। এবং এই ফ্যানটা যখন বেশি লোড দেওয়া হয় তখন কিন্তু আমাদের এই ফ্যানটা বেশ সাউন্ড করে। অলরাইট, আর এই হচ্ছে কানেক্টর এবং এই হচ্ছে আমাদের এই সামনের কানেকশনগুলো এবং এই হচ্ছে আমাদের মূল সার্কিট। আমরা এই সার্কিটের সাথে দেখতে পাচ্ছি এখানে একটা জাস্ট স্ক্রু লাগানো আছে। আমরা এটাকে খুললে মেবি এটা খুলে চলে আসবে। আমরা এই স্ক্রুটাকেও খুলে নেই। সো এটার সাথে মূলত একটা হিটসিং লাগানো ছিল। সো হিটসিংটা খুলে গেছে। এই হচ্ছে হিটসিং। সো এটা মূলত আমাদের এটার সাথে লাগানো ছিল। এখন আমরা ধীরে ধীরে যদি এটাকে সামনের দিকে চাপ দিই এটা খুলে চলে আসবে আমাদের সার্কিটটা। সো খুবই বাজেভাবে এটাকে খোলা হচ্ছে। সো সেট আপ করতে খবর হয়ে যাবে। সো যাই হোক, এই হচ্ছে আমাদের পুরো যে সার্কিট বোর্ড, সেই সার্কিট বোর্ডটা এবং এখানে কানেক্টর দেওয়া আছে। সো কানেক্টর দিয়ে হচ্ছে এইগুলোকে কানেকশন করা হয়েছে। আর এই দেখতে পাচ্ছেন এই ট্রান্সফরমারটাই মূলত হচ্ছে আমাদের মূল কাজটা করছে। আমরা এসএমপিএস এর ভিতরে দেখতে পাই এই ধরনের হাই পাওয়ার যে ট্রান্সফরমারগুলো সেগুলো ব্যবহার করা হয়ে থাকে। সো এই ট্রান্সফরমারটা যত বেশি পাওয়ারফুল হবে এবং এই পুরো অ্যাসেম্বলিটা যত পাওয়ারফুল হবে তত বেশি কিন্তু আউটপুটটা দিবে। আর এই হচ্ছে মসফেট বোর্ড, মেবি এগুলো হচ্ছে প্রত্যেকটাই মসফেট। একটু কাছ থেকে দেখাচ্ছি আপনাদেরকে। সো যদিও ক্যামেরায় অতটা ক্লিয়ার আসবে না এখানে, সো তারপর আমি চেষ্টা করছি দেখাতে। সো এখানে হচ্ছে 7N60 লেখা। সো আসলে এই মসফেটগুলোর সাথে আমি খুব একটা পরিচিত না, যেহেতু ইনভার্টার সেকশনে আমার কাজ খুবই কম হয়ে থাকে। এই পাশেও দেখা যাচ্ছে যে মোটামুটি 2টা ট্রানজিস্টর টাইপ আছে। এগুলো হয় মসফেট না তো ট্রানজিস্টর। এখন হচ্ছে মডেল নাম্বার বলে আর আপনাদের বোর করব না। এই হচ্ছে ইন্টারনাল যে সার্কিটটা, সেই সার্কিটটা আপনারা দেখতে পাচ্ছেন এবং সার্কিটটার কোয়ালিটি মোটামুটি বেশ ভালোই মনে হচ্ছে। এবং এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি সিল করা আছে ভারী করে, যাতে হাই এম্পিয়ার প্রডিউস করতে পারে। তার জন্য সার্কিট ওই পরিমাণ মোটামুটি পিসিবির যে কোয়ালিটি মোটামুটি বেশ ভালো। তবে ডাবল লেয়ার বোর্ড হওয়া সত্ত্বেও এই বোর্ডগুলো বেশ পাতলা পিসিবি বোর্ডটা। আর একটু পুরো সাইজের বা হাই কোয়ালিটির পিসিবি হলে আর একটু বেটার পারফর্ম হয়তো আমরা পেতাম। এবং ম্যাক্সিমাম কম্পোনেন্ট হচ্ছে এসএমডি কম্পোনেন্ট। দেখতে পাচ্ছেন এখানে ডায়োডগুলো ব্যবহার করা হয়েছে মোটামুটি 1N5408 মেবি এই ধরনের, এবং বিভিন্ন টাইপের হচ্ছে কম্পোনেন্ট আছে, রেজিস্টর ট্রানজিস্টর যা যা থাকে, ক্যাপাসিটর, সেগুলো ম্যাটেরিয়ালস আছে। এখানে একটা আইসি চিপ আছে। সো এইগুলো আসলে দেখার জন্য ম্যাগনিফাইং গ্লাসের প্রয়োজন। সো আই থিঙ্ক এর থেকে বেশি ডিটেলস আপনাদের প্রয়োজনও নাই। এটার ভিতরে কি আছে বা কি স্টাইলে করা হয়েছে সমস্ত বিষয়টা আপনাদের সামনে হচ্ছে আমরা একদম খুলে টুলে
ডাক্তারদের মতো এদের সার্জারি করে ফেললাম, যে আসলে কার কি আছে সেগুলো সমস্ত বিষয় আমরা কিন্তু দেখে ফেললাম, যে এর ভিতরে এবং বাহিরে কি কি রয়েছে এবং এর ইন্টারনাল এবং এক্সটার্নাল আমরা টেস্ট কিন্তু মোটামুটি করে ফেলেছি। তো এখন হচ্ছে আমি এগুলোকে ধীরে ধীরে সিমুলেশন করতে থাকবো। তার আগে হচ্ছে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আশা করি এই ধরনের এক্সপেরিমেন্টাল ভিডিও আপনাদের অনেক বেশি হেল্প করে বা আপনারা পছন্দ করেন। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আপনাদের ভালো লাগে, তার জন্য অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং আপনাদের কাছে এই ভিডিওতে লাইকের এম থাকবে অ্যাটলিস্ট আপনারা 300টা লাইক দিবেন। এটা আমার রিকোয়েস্ট থাকবে পার্সোনাল। এবং ভিডিওর শেষে বলছি, কারণ আমি জানি আপনারা অনেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং অবশ্যই আপনারা প্রত্যেকে যদি একটা করে লাইক দেন, 300-400 লাইক হতে সময় লাগে না এবং এটার পিছনে প্রচুর পরিশ্রম গেছে এই ভিডিওটা করতে গিয়ে। তার জন্য অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ড সার্কেলের সাথে। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।